রাজ্যে নতুন সরকার এসেছে, কার্যত 2 মাস হয়েছে তার বয়স। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে দাঁড়িয়ে একটা যে বিষয়টা আমাদের কাছে আসছেন, বিশ্বনাথ চক্রবর্তী আপনারা প্রত্যেকেই চেনেন, অনেকগুলো বই লিখেছে। তার আগেও আমাদের চ্যানেলে আপনারা বই নিয়ে অসংখ্য প্রতিবেদন আপনারা পাবেন। কিন্তু সেই বিশ্বনাথ চক্রবর্তী এইবারে যে পরিবর্তনের কে কেন্দ্র করে বই লিখেছেন, সেই বই আপনারা আমাদের চ্যানেলে দেখতে পাবেন যে কি নিয়ে বই ছিল, কি সাবজেক্ট ছিল। কিন্তু সেই বই আমরা দেখছিলাম সোশ্যাল মিডিয়াতেও পোস্ট হচ্ছিল। কিন্তু এই বই হঠাৎ করে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তাকে কেন হঠাৎ দিতে গেলেন? কারণ এর আগে আমরা কখনো দেখিনি এই বিশ্বনাথ চক্রবর্তীকে নবান্নে যেতে। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন নবান্নে অধিষ্ঠিত, কিন্তু কখনো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বই নিয়ে 24-এও দেখিনি আমরা। 24-এও আপনারা বই নিয়ে প্রতিবেদন মঙ্গলবিতে দেখতে পাবেন। কিন্তু কেন গেল শুভেন্দু অধিকারীর কাছে এই বই দিতে বিশ্বনাথ চক্রবর্তী? কথা বলবো, স্যার কেন গেলেন না এই বই দিতে? প্রথমত বলবো, নবান্ন এই প্রথম জীবনে গেলাম। ধরো, রাইটার্স বিল্ডিং এ গেছি কর্মজীবনের, কৃষি দপ্তরে কাজ করতাম, কৃষি দপ্তরের আধিকারিকদের সাথে দেখা সাক্ষাৎ করতে রাইটার্সে বহুবার গেছি, কিন্তু নবান্নে কোনোদিন যাইনি। কেন মানে শুভেন্দু অধিকারীর কাছে গেলাম? দেখো, মানে তোমরা তো রোজিনা কিছুটা জানো, অনেকে জানে যে রাজনৈতিক প্রচুর নেতার সাথে আমার বহু বছর ধরে, মানে আমরা যারা বিশ্লেষণের কাজ করি তাদের তাদেরকে ছাড়া আমরা বিশ্লেষণ করতে পারবো না। ফলে এই যে শুভেন্দু অধিকারীর সাথে আজকের থেকে সম্পর্ক, বা তুমি ধরো যাদেরকে তুমি দেখো, কুণাল ঘোষ থেকে শুরু করে এদের সাথে আজকের সম্পর্ক। আপনি বলেছিলেন একটা প্রতিবেদনে যে প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে আমাদের কথা উপকথন হয়, ফোনেও হয়, আমরা ওনাদের থেকেও জানতে চেষ্টা করি কি ব্যাপার হয়েছে। একদম, আমি আমি যে বলি, আমি কিন্তু ফার্স্ট হ্যান্ড বলার চেষ্টা করি। আমি কোনো রিপোর্টারের থেকে নিয়ে তথ্য নিয়ে বলি না। এটা বলতে পারো 25 বছরের বিশ্লেষণে আমি ভুল হই ঠিক হই, আমি কিন্তু রাজনৈতিক নেতা, মানে যার জন্য রবীন দেবের সমালোচনা করেও রবীন দেবের সাথে কথা বলতে পারি, আবার সুজন চক্রবর্তীর সাথে সমালোচনা করে সুজন চক্রবর্তীর সাথে কথা বলতে পারি। শুভেন্দু অধিকারীর তীব্র সমালোচনা আমি করি, আবার শুভেন্দু অধিকারীর সাথে আজকের সম্পর্ক নয়, মানে আমি আর ডিটেলসে বলতে চাই না, আমাদের পারিবারিক সম্পর্ক। কিন্তু এই বইটা দেওয়ার পেছনে কিন্তু একটা কারণ আছে, খুব নির্দিষ্ট কারণ আছে। সেটা হলো 2021-এর বিধানসভা নির্বাচনে আমার একটা বই বেরিয়েছিল, প্রত্যাবর্তন। বইটা ভীষণ চলেছিল। বইটাতে পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, একটা ছোট্ট অংশে শুভেন্দু অধিকারীর ছবি, পিকে প্রশান্ত কিশোরের ছবি, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছোট্ট মানে পাসপোর্ট ছবি, তিনের ছবি। কিন্তু মূল ছবিটা পুরো ঢেকে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আর প্রত্যাবর্তন। তো শুভেন্দু বাবু আমাকে ফোন করেন, বলে দাদা, এত ছোট রোল আমার, এত ছোট জায়গা আমার, সত্যি বলতে কি, মানে আমার ছেলে যেমন পাগলের মতন ওকে ভালোবাসে। আমি কিন্তু শুভেন্দুর সমালোচক, আমি আবারও বলছি, অতীতেও ছিলাম, আজও আছি, আগামী দিনেও আছি। কিন্তু আমার ছেলে কেমন ধরনের মানে মানে পাগলের মতন ওকে ভালোবাসে তোমায় বলছি। 2021 সালে রাত 1:30টার সময় শুভেন্দু আমাকে ফোন করে বলছে যে দাদা, চোখের সামনে দেখলাম 12টা গাড়ি তৃণমূলীরা মানে ভেঙে গুড়িয়ে দিল, কাজ ভেঙে দিল। আমার ছেলে হাউমাউ করে কেঁদে দিয়েছিল। ফোনে শুনে আমি লাউড স্পিকারে, তুমি জানো সবসময় লাউড স্পিকার রাখি, লাউড স্পিকারই করি, শুনে আমার ছেলে কেঁদে দিয়েছিল। এবং ও যখন বলেছিল যে দাদা এতটুকু আমার মাত্র ছবি, তখন ওকে আমি বলেছিলাম যে যেদিন ক্ষমতা দখল করবে, যেদিন মুখ্যমন্ত্রী হবে, সেদিন আমার বইয়ের সবচেয়ে বড় ছবিটা তোমারই থাকবে। পরিবর্তন তুই যেদিন করতে পারবে, সেই পরিবর্তন উনি করলেন, পরিবর্তনের কাণ্ডারি হলেন। বইয়ের প্রচ্ছদে পরিবর্তন মানে মূল কাণ্ডারি হিসেবে ওনাকে রেখেছি, আরো অন্য অনেক বড় করে। এবং বলতে পারো আমার পারিবারিক ভাবেই, যেহেতু এরা অন্ধ শুভেন্দুর ভক্ত, ফলে আমার পারিবারিক ভাবেই শুভেন্দুর সাথে যে সম্পর্ক,
এটা বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তীর থেকেও বিশ্বনাথ চক্রবর্তীর ছেলে, তার বউ শুভেন্দু অন্তপ্রাণ, ফলে ওরাও কিন্তু মনে প্রাণে চাইছিল যে এই বইটা শুভেন্দু সরাসরি আমার হাত থেকে পাক। ফলে সেইটাই হলো কারণ। বিশ্লেষক হিসাবে শুভেন্দুর তীব্র সমালোচনা আমি করি। আপনার আপনার আ- কাউন্টারও এসেছে। এমনকি শুভেন্দু অধিকারী তিনি প্রেসের সামনে বলেছে বিশ্বনাথ চক্রবর্তীকে যে বিশ্বনাথ চক্রবর্তী যে এবিপি আনন্দে বসে, ফলে এবং তুমি সেটাতে আবার মানে টুইস্ট করেছিলে শুভেন্দু বনাম বিশ্বনাথ। দেখো সম্পর্ক, কিছু সম্পর্ক না মানে প্রফেশনাল জীবনের মধ্যে থেকেও একটু আলাদা রকম হয়। মানে মানে এমনও হয় যে তীব্র আমার উপরে চাপ তৈরি, মানে আমাকে আলোচনা সমালোচনা শুভেন্দু বাবু করেছেন অতীতে। আবার দুদিন পরে এমনও হয়েছে আমাদের মধ্যে, আপনি এটা তো বলতে পারতেন। তো আমি দেখো এগুলো না মানে যাদের অধ্যজ্ঞান মত না, কিন্তু আমি খুব তৃপ্ত, আমি খুব আমি একটু মানে একটা জিনিস জানতে চাইবো, আপনি প্রথম নবান্নে গেলেন, আর আপনার কি অভিজ্ঞতা হলো? বিরোধী দলনেতা কালীন আপনি দেখেছেন বিধানসভার গেটের বাইরে দাঁড়িয়ে অনেক কিছু বলতে ওনাকে, সেই বিরোধী দলনেতা আজ শাসক, আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি দেখলেন নবান্নে গিয়ে? আমরা ভেতরের কথাটা একটু জানতে চাই। না দেখো মানে আমি একজন বিশ্লেষক হিসেবে আমার চোখে কি ধরা পড়লো, বিশ্লেষক হিসেবে অনেক দায়িত্বশীল, অনেক পরিশ্রমী। মানে আমি তোমাকে একটা দর্শক আপনাদেরকে একটু পরিশ্রমের খবরটা বলি। শুভেন্দু অধিকারী ফোন বন্ধ হয় 1:30টার সময়, রাত্রি 1:30টার সময়। শুভেন্দু অধিকারী ওঠেন 5টার সময়। এই এতটুকু সময় বাদ দিলে পুরোটাই জনগণের জন্য এবং তার দলের জন্য, তার রাজনীতির জন্য তিনি কিন্তু সময় ব্যয় করেন। এই যে আপনারা দেখছিলেন ওনার মানে একটু শরীরটা যেন মুখটা একটু কালো কালো, তার কারণটা কি আপনারা জানেন? সেটা হলো আগের দিন মানে প্রস্তুতি, যারা বিধানসভার ভেতরের সদস্য হন তাদের যখন লম্বা বক্তৃতা গতকাল দিয়েছেন, বিরাট প্রস্তুতি, একটার পর একটা মিটিং, মানে প্রায় 5:45টার সময় বিধানসভা থেকে বেরিয়ে আসা, তারপরে ক্যানাডিয়ান তোমার গিয়ে যিনি প্রতিনিধি মানে কনসুল জেনারেল থেকে, তাদের সাথে বৈঠক, একটার পর একটা বৈঠক কনস্ট্যান্ট। মানে ওটা কল্পনা, মানে ওটা না মানে দার্জিলিং এ যারা হাওয়া খাচ্ছে মন্ত্রী, যারা বাইকে চড়ছে মন্ত্রী, তারা কিন্তু বুঝতে পারবেন না যে শুভেন্দু অধিকারী কোন লেভেলে পরিশ্রমটা করে। এবং আমি যে পরিশ্রমটা দেখলাম সেটা কিন্তু বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর থেকেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরো বেশি পরিশ্রম করছেন, আরো বেশি সময় ব্যয় করছেন, আরো বেশি দায়বদ্ধ থাকছেন দলীয় রাজনীতি এবং সরকারের প্রতি। আমি কিন্তু আবারও বলছি যে মানে এই মানুষটার সাফল্যের পেছনে মূল চাবিকাঠি হলো পরিশ্রম, কমিটমেন্ট, দায়বদ্ধতা। সেই কমিটমেন্ট বা দায়বদ্ধতা খুব স্পষ্টভাবে যেমন ধরা পড়ে, ঠিক তেমনি ভাবে এই মানুষটার পরিশ্রম, যারা একটু খোঁজ রাখেন, তার নিশ্চয়ই আত্মসহায়করা তো খোঁজ রাখেন, তার পারিবারিক লোকরা খোঁজ রাখেন, খুব ঘনিষ্ঠ রাজনীতিবিদরা সবাই খোঁজ রাখেন যে কি লেভেলে পরিশ্রম শুভেন্দু অধিকারী করতে পারেন। ফলে আমি যে মুখ্যমন্ত্রীকে দেখলাম, এই মুখ্যমন্ত্রী 12টার সময় ঘুম থেকে উঠে না, এই মুখ্যমন্ত্রী ভোর 5টার সময় ঘুম থেকে উঠে। যে মুখ্যমন্ত্রীকে দেখলাম তিনি সাংবাদিক পরিবৃত হয়ে মুড়ি চপ ভাজা খান না, তিনি 24 মানে যতটা সময় আছে প্রত্যেক সময় সরকারের কাজের জন্য ব্যয় করেন, পরিকল্পনার জন্য ব্যয় করেন, সমন্বয়ের জন্য ব্যয় করেন, কাজ কার্যকারী করবার জন্য ব্যয় করেন। তিনি চপ মুড়ি নিয়ে সাংবাদিকদের সাথে বৈঠক করে সময় নষ্ট করেন না। বা টলিউড থেকে বা বলিউড থেকে কোনো নায়ক নায়িকা গেছেন, তাদের সাথে খোঁজ গপ্প করে সময় নষ্ট করেন না। ফলে এই মুখ্যমন্ত্রী আমার চোখে যেভাবে ধরা পড়লো, আরো বেশি বিরোধী দলের নেতার থেকে আরো বেশি পরিশ্রম করছেন,
আরো বেশি দায়বদ্ধতা তার মধ্যে প্রকাশ ঘটেছে। কোনো একটা মানে পশ্চিমবাংলা, পিছিয়ে পড়া পশ্চিমবাংলাকে এগিয়ে আনবার একটা চূড়ান্ত উদ্যোগ তার মধ্যে স্পষ্ট ধরা পড়ছে। সাদামাটার দিক থেকে একই আছেন শুভেন্দু অধিকারী? দেখো, আমার তো মানে মনে হয় যে আরো বেশি সাদামাটা হয়েছে। এই কারণে আমি কথাটা বললাম, সেটা হলো যে অন্ততপক্ষে বিরোধী দলের নেতা যখন ছিলেন তখন আমি দেখতাম যে অন্তত মানে ধপধপে সাদা পাঞ্জাবি পায়জামা এবং মানে স্ত্রী থাকতো সবসময়। আমি তো অন্ততপক্ষে আমার তো এবার একাধিকবার আমি তোমরা যদি খুব ক্লোজলি দেখো তাহলে মানে মানে নিজের প্রতিও যে উনি সময় দিচ্ছেন না, যেটা দেওয়া উচিত বলে মনে করি আমি, নিজের প্রতিও যে সময় দিচ্ছেন না, পুরোপুরি নিজের জীবনটাকে জনগণের কাছে নিবেদিত করেছেন, সেটা কিন্তু তার পোশাকের, সাম্প্রতিক পোশাকের মধ্যেও দেখবেন যে একেবারেই বিলাসহীন অবস্থা। একেবারেই মানে আগে বিরোধী নেতা হিসাবেও যতটুকু আমি দেখেছি যে পলিশ জামা মানে ধুতি পাঞ্জাবি পরতে, সেটাও কিন্তু অন্তত গতকাল তো আমি দেখিনি। সরকারের নেতা হিসেবে মুখ্যমন্ত্রীকে কেমন দেখলেন? দেখো, মানে সরকারের নেতা হিসাবে মানে একটা নেতার সবচেয়ে বড় গুণ কি? যে পরিশ্রম করে, যে দায়বদ্ধ থাকে, যে সরকারের প্রত্যেকটা মানে বিষয় জানে, প্রত্যেকটা দপ্তর সম্পর্কে। শুভেন্দু অধিকারী, তুমি আমি বলো তো, পশ্চিমবাংলা কোনো আমলা, কোনো নেতা পশ্চিমবাংলা 48টা ডিপার্টমেন্ট সম্পর্কে বলতে পারবে? তুমি শুভেন্দু অধিকারীকে যে কোনো দপ্তর নিয়ে বলতে পারো, আমি চ্যালেঞ্জ করে বলছি, নখদর্পণে যে কোনো দপ্তর, সেই দপ্তরের উপদপ্তর মুখ মানে মানে একেবারে মুখস্থ এবং মানে আয়না মানে স্বচ্ছ একদম। ফলে একজন নেতার কোঅর্ডিনেট করবার যে ভূমিকা, সেটা কিন্তু আহ, স্পষ্ট আমার চোখে ধরা পড়েছে। আমি তোমাকে বলতে চাই যে দেখো, এটা আমি আমার সমস্ত ধরনের দর্শকদেরকে বলতে চাই যে বই দেওয়াটার সাথে পারিবারিক একটা আবেগ আছে, আমারও আবেগ আছে, কিন্তু আহ শুভেন্দু অধিকারী যেমন রাজধর্ম পালন করবেন এটা আমার প্রত্যাশা। আবার বিশ্লেষক হিসাবেও আপনারা মাথায় রাখবেন যে রোজিনা চ্যানেলই হোক অথবা যে অন্য কোনো চ্যানেলই হোক, অন্ততপক্ষে যেটা সত্যি সত্যি থাকবে, যেটা মিথ্যে মিথ্যে থাকবে। একজন বিশ্লেষক কখনোই কোনো রাজনৈতিক দলের হতে পারে না, রাজনৈতিক দলের বাইরে তার অবস্থান। শুভেন্দু অধিকারীর সব থেকে বড় সাফল্য কোনটা এখনো পর্যন্ত, যদি এই 2 মাসের মধ্যে আমরা দেখি? দেখো, সবচেয়ে বড় যদি তুমি আমায় বলো, যে সেটা হলো যে মানুষ একটা ললেসনেস এর মধ্যে ছিল। মানে পশ্চিমবাংলার মানুষ ধরেই নিত এখানে গুন্ডা গাদ্দি, মানে রাহাজানি, ছিনতাই, তারপরে তোমার গিয়ে মানে টাকা তোলা, সিন্ডিকেট চলবেই। সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার দপ্তর, হোম মিনিস্ট্রির সবচেয়ে বড় হলো পশ্চিমবাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া। এবং সেটা তুমি কি করে বুঝবে? তুমি বলবে যে স্যার কি করে আপনি বুঝছেন? 4টে জেলা বলছি, বীরভূম জেলা, তোমার মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, এই 4টে জেলায় গত 50 দিনে কোনো ইনসিডেন্ট তুমি সেইভাবে আমাকে দেখাতে পারবে না। এই 50 দিন সাথে যদি তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের যে কোনো 50 দিনের তুলনা করো, তাহলে দেখবে বীরভূম থেকে গুলি বেরোচ্ছে, বন্দুক বেরোচ্ছে, হত্যা হচ্ছে, মুর্শিদাবাদ থেকে বোমা গুলি বারুদের গন্ধ, ইয়েতে মালদা থেকে জালিয়াতি, মানে তারপরে গরু পাচার, দক্ষিণ 24 পরগনাতে শৌকতদের অত্যাচার, হ্যাঁ, বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের আসা কমপ্লিটলি বন্ধ। ফলে আমি দর্শকদেরকে বলবো যে আমি যে কথাগুলো বলছি সেগুলো যুক্তি নিয়ে বলছি কিনা আপনারা একটু বিচার করুন। শুধু প্রশংসা করার জন্য আমি প্রশংসা করছি না। এই 50 দিনে শুভেন্দু অধিকারী সরকার এই মানে আশ্বাসটা এটা 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 নিশ্চিত করতে পেরেছেন যে পশ্চিমবাংলার আইনের উপর ভিত্তি করে শাসন চলবে, এবং আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য একদিকে যেমন সিন্ডিকেটের পুরনো তোলাবাজদের তুলছেন, একদিকে যেমন একের পর এক যারা সন্ত্রাস করেছিল তাদেরকে তুলছেন, যারা এনআইএর তদন্তের সম্মুখীন হয়ে বাঁচার চেষ্টা করেছিল তাদের তুলছেন। আজকে অপরূপা পোদ্দারের স্বামীকে কেন তোলা হলো? 2023 সালে রিষড়ার পুরসভার কাউন্সিলর ছিলেন, রিষড়া পুরসভার রামনবমীর যে মিছিল,
সেই মিছিলের উপরে যে অত্যাচার করা হয়েছিল, যেভাবে আক্রমণ করা হয়েছিল, শুধু মানে রিশাতে সেই ঘটনা ছিল না, আপনারা জানেন সেই ঘটনা উত্তর দিনাজপুরের ডালখোলাতে ঘটেছিল, সেই ঘটনা শামশেরগঞ্জে ঘটেছিল, একের পর এক বিভিন্ন জায়গাতে রামনবমীর মিছিলে কেন্দ্র করে যে গুন্ডামি হয়েছিল, সেই গুন্ডাদের আজকে ধরছেন। আর একটা এবং বিষয়, হ্যাঁ, একটা এবং যোগ করে দিই, অপরূপা পোদ্দারের বিরুদ্ধেও স্যার এফআইআর হয়েছে, কারণ কেন উনি পুলিশকে ধাক্কা দিয়েছেন। না না, সেইটাই জন্য তো বলে, দেখো মানে আশ্চর্য হলেও সত্যি যে গুন্ডা দমন আইন যেটা গতকালই বিধানসভায় পাশ হলো, সেই গুন্ডা দমন আইন কিন্তু আজকে কার্যকারী হচ্ছে। আমার পরিষ্কার কথা যে গুন্ডাদেরকে একটা এসেন্স মানে অন্ততপক্ষে বার্তা দেওয়ার দরকার ছিল। মুখ্যমন্ত্রী এই 50 দিনের মধ্যে গুন্ডা দমন আইন পাশ করালেন এবং গুন্ডাদেরকে বার্তা দিতে চাইলেন যে ভাই, আইনের ঊর্ধ্বে তোমরা কেউ নয়, সেটা তুমি শাহজাহান হতে পারো, জাহাঙ্গীর হতে পারো, তুমি অপরূপা পোদ্দারের স্বামী হতে পারো। পরিষ্কার যে বার্তাটা দিচ্ছেন, এবং আমি আবারও আপনাদেরকে বলছি, আপনারা যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করুন যে তৃণমূলের শাসনকালে মানে প্রতি মাসে শুধু বীরভূম জেলাতে কত ঘটনা ঘটতো, আপনার মুর্শিদাবাদে কি ধরনের ঘটনা দেখতেন, আপনার মালদাতে কি ধরনের ঘটনা দেখতেন, আপনারা দক্ষিণ 24 পরগনায় কি ধরনের ঘটনা দেখতেন, গুলি বারুদের উপর দাঁড়িয়েছিল এই সমস্ত জেলাগুলো। আজকে 50 দিন কিন্তু সব শান্ত, 50 দিনে কিন্তু আইনের শাসন কিন্তু প্রতিষ্ঠা উনি করতে পেরেছেন। ফলে প্রথম যে কৃতিত্বটা আমি দেব, অবশ্যই এই 50 দিনের মধ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করার যে একের পর এক উদ্যোগ তিনি নিয়েছেন, যেটা অনেকেই মনে করেছিল যে ভোটের রাজনীতিতে বলেছে, ভোটের প্রচারে শুভেন্দু অধিকারী বলেছে, অমিত শাহ নরেন্দ্র মোদী বলেছে, বলাটা বলার মতনই থেকে যাবে। কিন্তু দিনের শেষে আইনের শাসন প্রতিষ্ঠার যে উদ্যোগগুলো উনি একটার পর একটা নিয়েছেন মুখ্যমন্ত্রী হিসাবে, সেটাকে কুর্নিশ জানাতেই হবে। 2 মাস হতে চললো নতুন সরকারের, যদি আপনাকে 5টা বৈশিষ্ট্য বলতে বলি, কি বলবেন? দেখো, একটা তো যে আইনের শাসন প্রতিষ্ঠা করার যে উদ্যোগ, সেই এটা তো 1 নম্বরে বলবো। দ্বিতীয় যেটা, সেটা হলো মানে বুদ্ধদেব বাবু ডু ইট নাও কনসেপ্টটা চালু করেছিলেন, কিন্তু কার্যকারী করতে পারেননি। শুভেন্দু অধিকারী কিন্তু ডু ইট নাও মানে এখন কাজটা মানে এখনই করতে হবে, এই যে ডু ইট নাও এর কনসেপ্টটা কিন্তু অন্তত তিনি যে কোর প্রশাসনের জায়গাটা, সেই জায়গাটাকে নিশ্চিত করতে পেরেছেন। তৃতীয় যে বিষয়টা আমি বলবো, সেটা হলো যে দেখো মানে বাজেটটা যেভাবে উনি এত অল্প সময়ের মধ্যে বাজেটের অ্যালোকেশন গুলো ঠিক মতন করে অন্তত পক্ষে শিল্প বান্ধব একটা বার্তা দেবার চেষ্টা করেছেন, সেইটা কিন্তু আমি বলবো যে তার তৃতীয় মানে সাফল্য, যে বাজেট সংক্রান্ত। চতুর্থ যেটা, সেটা হলো যে সামাজিক প্রকল্পগুলো এখনো কমপ্লিট হয়নি, কিন্তু ইতিমধ্যেই প্রায় মানে 1.5 কোটির কাছাকাছি তিনি অন্নপূর্ণা যোজনার টাকা এই আগামীকাল সব ঢুকবে। তারপরে অন্য যে প্রকল্পগুলো, সেগুলো কার্যকারী এত অল্প সময়ের মধ্যে সেগুলো করা, এবং শুধু করা না, যেগুলো জল ছিল, অর্থাৎ যাদের 2 নম্বরই নাম ছিল, সেই 2 নম্বরই নামগুলোকে মানে অন্ততপক্ষে শেষ করা, মানে তাদেরকে বাদ করা। এবং একই সাথে যে মানে তোমার গিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্স আমাদের, তুমি জানো বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে মাইগ্রেন্ট হয়, এই এই যে মানুষগুলোকে, এই মানুষগুলোকে আটকানোর জন্য যে জমি হস্তান্তরটা আটকে ছিল, বিএসএফ কে জমি অল্প সময়ের মধ্যে দেওয়া এবং সেটা সেগুলোকে কার্যকারী করা, মানে ফেন্সিং এর কাজ কার্যকারী করা, এবং একই সাথে কেন্দ্র এবং রাজ্য দুটো সরকারের প্রকল্পকেই গ্রাউন্ড লেভেলে নামিয়ে দেওয়া। আমি তো ভাবছি সবচেয়ে বড় সাফল্য যদি তুমি আমায় বলো, যে অবশ্যই আমি বলবো যে কেন্দ্রের যে প্রকল্পগুলো এবং রাজ্য সরকারের যে প্রকল্পগুলো, দুই সরকারের প্রকল্পকেই এত অল্প সময়ের মধ্যে উনি গ্রাউন্ড লেভেলে নামিয়ে দিতে পেরেছেন। 49 বছর ধরে আমরা শুধু কেন্দ্রের বিরোধিতা করেছি, বাম আমলে 34 বছর আর তৃণমূলের 15 বছর, 49 বছর শুধু কেন্দ্র বিরোধিতা করেছি। এখন কেন্দ্রের প্রকল্পগুলো আর রাজ্যের প্রকল্পগুলো হাতে হাত মিলিয়ে চলছে। ফলে ডেভেলপমেন্টের যে বার্তা, এই বার্তাটা শুভেন্দু অধিকারী সরকার দিতে পেরেছে, এটাই তার আমার মনে করি বড় সাফল্য। সবশেষ স্যার, যদি কোনো কনসার্ন হতে বলি, ওনাকে যদি আরো বেশি করে মনোযোগ দিতে বলি, কোন বিষয় সেটা আছে? আমার কিন্তু বেসিক্যালি দুটো জিনিস আমি কনসার্নের কথা বলবো। একটা হলো শিক্ষা দপ্তরটা কিন্তু মুখ্যমন্ত্রী হাতে নাকি আরএসএস এর হাতে, এইটা আমার একটা প্রশ্ন আছে, বা রাজ্যপালের হাতে, মানে এইটা আমার প্রশ্ন আছে। আমার আমার যেমন অনেকগুলো প্রশ্ন আছে। তুমি তুমি যদি আমায় ব্যক্তিগতভাবে বলো, আমি মনে করি যে এটা মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণে থাকা উচিত। কিন্তু সরকার তো বলবে না, কোন সরকারই বলবে না, সরকার বলবে যে মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণেই আছে, বা কিন্তু দেখো, একজন রাজনীতি চর্চাকারী, আমি বিশ্লেষক, আমার সামহাও মনে হয়েছে শিক্ষা দপ্তরটা নিয়ন্ত্রণটা কিছু অনেকটা বেশি আরএসএস এর হাতে,
ABRSM এর নিয়ন্ত্রণে অনেকটাই, আবার অনেকটাই রাজভবনে। ফলে এই জায়গাটা আমার কিন্তু মনে হয়েছে, এবং শিক্ষা দপ্তরের সিদ্ধান্তগুলো আরো দ্রুততার সাথে নেওয়া উচিত বলে আমি মনে হয়। যেমন বেশ জায়গায় ভাইস চ্যান্সেলর নিয়োগ হয়নি, বহু জায়গায় শিক্ষক নিয়োগের প্রশ্নটা দ্রুততার সাথে নিতে হবে। কারণ নিউ এডুকেশন পলিসি তুমি চালু করতে যাচ্ছ, তোমার কাছে না শিক্ষক আছে, না তোমার ক্লাসরুম আছে। বেহাল দশা, সোজা কথা, ফ্যাটা ভাঙা হ্যাঁ। কথা ছাড়া আমরা শিক্ষামন্ত্রীর আর আমরা কিছু উপযুক্ত কিছু পাইনি সত্যি স্যার। আমরা মিডিয়াও কিছু হ্যাঁ। কন্টেন্ট পাইনি যে শিক্ষা দপ্তর এই ব্যবস্থা নিয়েছে, শিক্ষা দপ্তর ওই ব্যবস্থা নিয়েছে, আমাদের কাছেও কিছু কন্টেন্ট। এবং ফাইনালি আমি যেটা বলবো, দেখো আমি কিন্তু বারবার বিশ্বাস করি যে পশ্চিমবাংলাতে যে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষ আছে, তারা বছরকে বছর ভোট ব্যাংক হিসেবে ব্যবহার হয়েছে। কখনো কংগ্রেস করেছে, কখনো বামেরা করেছে, কখনো তৃণমূল করেছে। কিন্তু এই মানুষগুলোকে না হৃদয়ের মধ্যে আনা উচিত। মানে এদেরকে অনেক সময় গালমন্দ করা, এদেরকে কাউন্টার ন্যারেটিভ হিসাবে তুলে ধরা, এদের মানে কে নিয়ে ব্যবহার করা, মানে এদেরকে ব্যবহার করা বা এদেরকে পলিটিক্যাল ন্যারেটিভের মধ্যে আনা। মানে তেজপাতা, মানে তরকারিতে দেওয়া যায় কিন্তু খাওয়া যায় না। সংখ্যালঘুদেরকে মানে সত্যি মানে যদি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট করতে হয়, সবকে বিকাশ করতে হয়, তাহলে এই মানুষগুলোকে শাসক দল যারা আছেন তাদের হৃদয়ে টেনে আনা উচিত। এখন দেখো, আমি একজন অধ্যাপক, আমি বিশ্বাস করি প্রত্যেক মানে অখণ্ড মানবতায় বিশ্বাস করি। অখণ্ড মানবতা মানে একজন হিন্দু মুসলমান আলাদা নয়, অখণ্ড মানবতায় আমি বিশ্বাস করি। আমি অখণ্ড ভারতবর্ষে বিশ্বাস করি। আমি মানে একাশ্ববার মানে এক আত্মার তে বিশ্বাস করি, যে হিন্দু মুসলিম খ্রিস্টান সব বিশ্ব ব্রহ্মাণ্ডের অংশ। ফলে বিশ্ব ব্রহ্মাণ্ডের অংশ হিসাবে সবাই আমরা এই ব্রহ্মাণ্ডের অংশ হিসাবে হিন্দুদের যেমন চেতনা আছে, তেমনি একটা মুসলিম সমাজের মানুষেরও চেতনা আছে। সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের যদি পার্ট আমরা সবাই হই, অংশ হই, তাহলে এই কোনো একটা অংশকে বাদ দিয়ে সমগ্রর বিচার হতে পারে না। কোনো একটা অংশকে বঞ্চিত করে সমগ্র কখনো ডেভেলপ করতে পারে না। ফলে সংখ্যালঘু মুসলমানদেরকে আরো বেশি আপন করে নেওয়া, তাদেরকে হৃদয়ে জড়িয়ে নেওয়া, এই কাজটা কিন্তু অনেক সংগঠিতভাবে দলকে করতে হবে। আমি সরকারের জায়গা থেকে বলছি না, দল বিজেপিকে কিন্তু করতে হবে।